গল্প হারুন হাবিব। অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না। ওর মা চিঠি লিখে কত বলেন, কাজল তুই ঢাকা শহরে চলে আয়, আমার বাসাতেই থাকবি যদ্দিন চাকরি না হয়। কাজল মামা তবু আসে না। গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার। ১৯৭১ সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত। পড়তে পড়তেই বেধে গেল যুদ্ধ। একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির। তারপর রাতদিন এ গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল মিটিং, রাইফেল জোগাড় করে, ট্রেনিং, আরও কত কি। অন্তুর নানা কত বকতেন, বাবা এসব করিস নে, বিপদে পড়বি। বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবেই, সাহস নিয়ে বলতো কাজল মামা। সেই কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্তু। বার্ষিক পরীক্ষার পর থেকেই মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুই এক কাজ কর অন্তু, চিঠি লেখ মামাকে, বল এবারের ২১শে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকা আসে। আরও বল, তুই যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস, দেখবি ঠিক আসবে। বুদ্ধিটা অন্তর মার হলেও এমন একটা কৌশল চিন্তা করত সে বেশ কদিন আগে থেকেই। কাউকে না জানিয়ে অন্তু চিঠি লিখেছে। সেও প্রায় ১০-১২ দিন হয়ে গেছে। আজ ১৮ তারিখ, ৩ দিন বাদেই মহান ২১শে ফেব্রুয়ারি। ওর কেন যেন বিশ্বাস কাজল মামা আর কারো কথা শুনুক না শুনুক তার কথা রাখবেই, আসবেই সে ঢাকা। অন্তু বরাবর রাত ৯টা-৯:৩০ ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ রাতে সে ১০টারও ওপরে জেগে থাকল। মা বললেন, ঘুমাতে যাস নে কেন? অন্তু খুলে বলে না কিছু। ১১টা বাজতেই কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আসে ওর। লেপের নিচে ঢুকতে ঢুকতেই সে কি গভীর ঘুম। ভোরবেলায় সে দেখল কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। লেপ থেকে বেরিয়ে এক লাফে উঠে বসল সে বিছানায়। মামা বললেন, ভালো আছিস তুই অন্তু? শেষ রাতের ট্রেনে এলাম, এসে দেখি তুই ঘুমাচ্ছিস। অন্তু বলে, আজ কিন্তু ১৯ তারিখ, তা তো জানো মামা, দুদিন বাদেই ২১শে ফেব্রুয়ারি। মামা বললেন, ঠিক আছে খানিকক্ষণ রেস্ট নিয়েই বেরুব তোকে নিয়ে। যেখানেই যেতে চাস সেখানেই যাব। ৫ দিন আমি ঢাকায় থাকব, এর মধ্যে ৪ দিনই তোর সাথে। যেখানে যেতে চাইবি যাব, যত গল্প শুনতে চাস শোনাব। মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে একটি রিকশায় চাপল অন্তু আর কাজল মামা। লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিকশা চলছিল। মামা বললেন, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এর নাম সাতমসজিদ রোড। জানিস? কি যে বলো মামা, জানব না কেন? ঠিক আছে বল দেখি, সাতমসজিদ নাম হয়েছে কেন রাস্তাটার? তা তো ঠিক জানি না, এই জন্যই বলছিলাম। অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের। অতীত মানে আমাদের আগের দিন। পুরনো দিনের ওপরেই তো বর্তমানের দিন রাত গড়ে ওঠে। কাজল মামা সংক্ষেপে বললেন, এই ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর, মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে। সেই সময় থেকেই শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে। এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুর এসে সাতগম্বুজ মসজিদে ঠেকেছে। সেই পুরনো মসজিদের নামেই রাস্তাটার নাম হয়েছে সাতমসজিদ রোড। রিকশাটা নিউমার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই অন্তু জিজ্ঞেস করল, তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা? হ্যাঁ, পড়তাম একদিন। তুই জানলি কি করে? মা বলছিল তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছ। অন্তু, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশে আরেক দেশে। মানুষের লোভ লালসায়। যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের। কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকবার জন্য।
সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য। ৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সাধারণ যুদ্ধ নয়। দেখতে দেখতে রিকশাটা কোকেয়া হলো আর শামসুন্নাহার হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছাল। কাজল মামা বললেন, এই যে ডান পাশে বিল্ডিংটা দেখছিস, ওটার নাম কি জানিস? না। জগন্নাথ হল। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে। তুমি থাকতে এখানে? না, আমি থাকতাম হাজী মুহাম্মদ মহসিন হলে। পাকিস্তানি হানাদার বাহিনী এই হলের কয়েকশত ছাত্রকে ওই মাঠটাতে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল। কেন? কারণ পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল। আর ছাত্ররা যেহেতু তরুণ এবং পাকিস্তানিদের সব অন্যায়ের প্রতিবাদ করত, সেহেতু ওদের গুলির শিকার হল ওরাই প্রথম। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিকশার ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা। দুদিন বাদেই মহান ২১শে ফেব্রুয়ারি। মামা বললেন, অন্তু, এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠীর মানুষ বসবাস করে। ওদের মধ্যে যারা স্বাধীন হয়েছেন তাদের সেই স্বাধীনতা লাভের পেছনে প্রচুর ত্যাগ তিতিক্ষা আছে। অনেক রক্তের ইতিহাস আছে। হাজারো লক্ষ প্রাণ দানের করুণ কাহিনী আছে। আর সেইসব রক্তের স্মৃতিকে ভবিষ্যতের বংশধরদের জন্য ধরে রাখতে গিয়েই দেশে এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ গড়ে উঠেছে। অন্তু মামাকে বলে, মামা, এবার কি তুমি ফুল দিতে আসবে শহীদ মিনারে? আসব। গ্রামে থাকি, অনেক বছর আসতে পারিনি। এবার তোকে নিয়েই আসব। বলতো অন্তু, শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন? মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল একদিন। অন্তুর স্পষ্ট উত্তরে কাজল মামা খুব খুশি হলেন। বললেন, তুই তো বেশ কিছু জানিস অন্তু। তোর উত্তরে খুব খুশি হয়েছি আমি। এই শহীদ মিনার হল আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার। পাকিস্তানের শাসকেরা আমাদের বাঙালিদের ওপর তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। তাই ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ঠিক এই জায়গাটায় যখন তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তখনই পাকিস্তানি পুলিশ গুলি করে অনেককে হত্যা করেছে। চাপ চাপ রক্তে এই জায়গার মাটি ভিজে গেছে। ওই রক্তের বিনিময়েই আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। অন্তুর মুখ দেখে কাজল মামা বুঝলেন সে মন খারাপ করেছে। মানুষ মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে, এ ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না অন্তু। মামাকে বলে, মামা, তুমিও তখন এখানে ছিলে? না রে পাগল, আমি তো তখন তোর মতোই ছোট। এখানে যারা ৫২ সালে রক্ত দিয়েছেন তারা সবাই আমার বড়। ওরা আমাদের পিতৃপুরুষ, ওদের আমরা চিরদিন মনে রাখব, শ্রদ্ধা করব। কাজল মামার হাত ধরে অন্তু একের পর এক সিঁড়ি ডিঙিয়ে শহীদ মিনারের ওপরে ওঠে। মামার কাছে ২১শে ফেব্রুয়ারির কাহিনী শুনে সে আগ্রহী হয় নিক জাতির অতীত সংগ্রামের আরও কাহিনী শুনতে। কেউ তো আগে এমন করে বলেনি তাকে। অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির। অন্তু বলে, তুমি আমাকে আরও কাহিনী বলো মামা। ২১শে ফেব্রুয়ারির দিন যখন ফুল দিতে আসবি, সেদিন আরও বলবো। আজ শুধু এটুকুই বলি, এই ২১শে ফেব্রুয়ারির শহীদেরা হচ্ছে আমাদের জাতির প্রথম শহীদ। ওরা রক্ত দিয়েছিল বলেই বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছিল। শুধু তাই নয়, ২১শে ফেব্রুয়ারি থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয়। সেই সংগ্রাম আরও ১৯ বছর ধরে চলে। এই ১৯ বছরে অসংখ্য মানুষ মারা যায়। অনেক মায়ের কোল খালি হয়ে যায়। তারপর আসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে তুমি ছিলে? হ্যাঁ, আমি ছিলাম সেই মুক্তিযুদ্ধে। বলতে হবে কিন্তু মুক্তিযুদ্ধের গল্প। বাসায় ফিরে দুপুরের খাবার খেয়েই বলবে। ঠিক তো? ঠিক। শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্তু জুতো পরে নেয়। ফিরে আসার সময় মামা বলেন,
অন্তু চল আমরা দুজনে 1 মিনিট দাঁড়িয়ে 21শে ফেব্রুয়ারির শহীদদের শ্রদ্ধা জানাই। অন্তু ও কাজল মামা নীরবে শ্রদ্ধা জানায়। সংক্ষেপিত ও পরিমার্জিত শব্দার্থ ও টিকা। হানাদার বাহিনী, অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী। এখানে পাকিস্তানি সেনাবাহিনীকে বোঝাচ্ছে। এই বাহিনী বাংলার নিরীহ জনগণের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। তিতিক্ষা, সহনশীলতা, সামরিক শাসন। সামরিক বাহিনী দ্বারা যখন রাষ্ট্রের শাসন পরিচালিত হয় তখন সেই শাসনকে সামরিক শাসন বলা হয়। পিতৃপুরুষ, পিতা পিতামহ প্রপিতামহ প্রভৃতি পূর্বপুরুষ। পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে দেশ, জাতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করা। পাঠ পরিচিতি। পিতৃপুরুষের গল্প। গল্পটির কিশোর অন্তু ঢাকায় বসবাস করে। মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনে অন্তুর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে। সে মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। 21শে ফেব্রুয়ারির দুদিন আগে কাজল মামা ঢাকায় আসেন। মামার কাছেই শুরু হয় অন্তুর অতীত সম্পর্কে তথ্যনির্ভর ইতিহাসের পাঠ। অন্তু জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস, সাতমসজিদ রাস্তার নামের ইতিহাস। জানতে পারে যুদ্ধ ও মুক্তিযুদ্ধের পার্থক্য। 25শে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। ঢাকা শহরে রিকশায় ঘুরতে ঘুরতে কিশোর অন্তু স্মৃতিসৌধ, ভাষা আন্দোলন, শহীদ মিনার সহ বাঙালি জাতির পিতৃপুরুষ কারা সেই সম্পর্কে ধারণা লাভ করে। লেখক পরিচিতি। কথাসাহিত্যিক হারুন হাবিব একজন গেরিলা মুক্তিযোদ্ধা এবং ৭১ এর রণাঙ্গন সংবাদদাতা। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে প্রচুর গল্প, উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। তার মধ্যে কয়েকটি হল প্রিয় যোদ্ধা, ছোট গল্প সমগ্র ১৯৭১, মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ, ব্লাড অ্যান্ড ব্রুটালিটি ইত্যাদি। তার জন্ম ১৯৪৮ সালে জামালপুরে। কর্ম অনুশীলন। ক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের আমাদের কি কি করা উচিত ১০টি বাক্যে তা লেখো। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের আমাদের যা করা উচিত। ১. প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো উচিত। ২. প্রভাতফেরিতে অংশগ্রহণ করে নীরবতা ও শৃঙ্খলার মাধ্যমে সম্মান প্রকাশ করা উচিত। ৩. বাংলা ভাষা শুদ্ধভাবে লেখা ও বলার চেষ্টা করা উচিত। ৪. বাংলা ভাষাকে অবহেলা না করে দৈনন্দিন জীবনে এর ব্যবহার বাড়ানো উচিত। ৫. ভাষা আন্দোলনের ইতিহাস জানা ও অন্যদের জানানো উচিত। ৬. ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া উচিত। ৭. শহীদ মিনার ও ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ৮. বিদেশি ভাষার অযথা আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করার চেষ্টা করা উচিত। ৯. নতুন প্রজন্মকে ভাষা শহীদদের ত্যাগ ও আদর্শ সম্পর্কে সচেতন করা উচিত। ১০. ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সব ধরনের অন্যায় ও অবহেলার বিরুদ্ধে সচেতন থাকা উচিত। খ তোমার গ্রাম, মহল্লার যেকোনো একজন মুক্তিযোদ্ধার সংক্ষিপ্ত জীবনী কমপক্ষে ১৫টি বাক্যে লেখো। আমাদের গ্রামের একজন পরিচিত মুক্তিযোদ্ধা হলেন মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিন। তিনি আমাদের গ্রামের একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে পরিচিত। ফয়েজ উদ্দিন ১৯৪৯ সালে একটি সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাবের ছিলেন। ১৯৭১ সালে তিনি তখন তরুণ যুবক। দেশ যখন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত, তখন তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। মার্চ মাসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুনে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।
পরিবার ও গ্রাম ছেড়ে তিনি সীমান্ত পেরিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি গেরিলা যোদ্ধা হিসেবে বিভিন্ন অভিযানে অংশ নেন। শত্রুদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন তিনি। একাধিকবার জীবননাশের মুখ থেকে অল্পের জন্য রক্ষা পান। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি গ্রামের অনেক নিরীহ মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে সাহায্য করেন। ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে পড়েন। স্বাধীনতার পর তিনি আর কোনো বিশেষ সুবিধা নেননি। সারা জীবন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। তিনি আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করেন। এমন একজন মুক্তিযোদ্ধা আমাদের গ্রামের গর্ব ও অনুপ্রেরণার উৎস। নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। ১. মোগল আমলে ঢাকার নাম ছিল ঘ. জাহাঙ্গীরনগর। ২. অন্তুর নানা কাজলকে বকতেন কেন? গ. মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে। নিচের উদ্দীপক পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। ১. আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ২. মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান। লেখা আছে অশ্রু জলে। ৩. উদ্দীপকের প্রথম অংশটি পিতৃপুরুষের গল্পের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আই. ভাষা আন্দোলন। ই. আপনার। ই. ইতিহাস ঐতিহ্য। কোনটি সঠিক? সঠিক উত্তর ক. আই. ভাষা আন্দোলন। উদ্দীপকের প্রথম অংশে ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের রক্তদানের কথা বলা হয়েছে। পিতৃপুরুষের গল্প ও ভাষা আন্দোলন ও ২১শে ফেব্রুয়ারির ইতিহাস গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। ৪. উদ্দীপকের দ্বিতীয় অংশের মূলভাব নিচের কোন কথাটিতে প্রতিফলিত হয়েছে? গ. অনেক রক্তের ইতিহাস আছে। উদ্দীপকের দ্বিতীয় অংশে স্বাধীনতা অর্জনের জন্য অসংখ্য মানুষের প্রাণদানের বেদনা ও রক্তাক্ত ইতিহাস ফুটে উঠেছে। সৃজনশীল প্রশ্ন। ১. সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়তি বাবা মায়ের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় বেড়াতে এসেছে। ২১শে ফেব্রুয়ারিতে বাবা মা ওকে নিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বাবা মায়ের সাথে সেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। বাবার কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে মনটা ভরে ওঠে প্রিয়তির। কিন্তু শহীদ মিনার থেকে ফেরার পথে দুটি শিশু ছেঁড়া ময়লা কাপড় পরে ফুটপাতে পড়ে ক্ষুধায় কাতরাচ্ছে। দেখে মন খারাপ হয় প্রিয়তির। ক. ১৯৭১ সালে কাজল মামা কোথায় পড়ত? উত্তর ১৯৭১ সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত। খ. যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ উক্তিটি বুঝিয়ে লেখো। উত্তর যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। এই উক্তিটির মাধ্যমে সাধারণ যুদ্ধ ও মুক্তিযুদ্ধের মৌলিক পার্থক্য বোঝানো হয়েছে। সাধারণ যুদ্ধ সাধারণত রাজা শাসক বা এক দেশের সঙ্গে আরেক দেশের ক্ষমতা দখল কিংবা স্বার্থের জন্য সংঘটিত হয়। এতে শাসকদের সিদ্ধান্তের ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে। কিন্তু মুক্তিযুদ্ধ কোনো শাসকের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটি একটি জাতির স্বাধীনতা, অধিকার ও অস্তিত্ব রক্ষার সংগ্রাম। মুক্তিযুদ্ধে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে অন্যায়, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে লড়াই করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল এমনই একটি যুদ্ধ, যেখানে বাঙালি জাতি নিজের ভাষা, সংস্কৃতি ও স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছে। তাই যুদ্ধ আর মুক্তিযুদ্ধের উদ্দেশ্য, চরিত্র ও তাৎপর্য এক নয়। এ কারণেই এদের মধ্যে অনেক তফাৎ। গ. উদ্দীপকের প্রিয়তির মন খারাপ হওয়ার বিষয়টি পিতৃপুরুষের গল্প এর কোন দিক নির্দেশ করে? ব্যাখ্যা করো। উত্তর উদ্দীপকের প্রিয়তির মন খারাপ হওয়ার বিষয়টি পিতৃপুরুষের গল্প এর যে দিকটি নির্দেশ করে তা হল মানবিক মূল্যবোধ ও জাতির জন্য আত্মত্যাগের প্রকৃত চেতনা।
পিতৃপুরুষের গল্প গল্পে অন্তু ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস শুনে গভীরভাবে নাড়া খায়। বিশেষ করে মানুষ মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে, এই ভাবনাটি সে মেনে নিতে পারে না। ফলে তার মন খারাপ হয়ে যায়। এতে বোঝা যায়, গল্পটি কেবল ইতিহাস জানানোতেই সীমাবদ্ধ নয়, বরং মানবতা, সহমর্মিতা ও মানুষের প্রতি ভালোবাসার শিক্ষা দেয়। উদ্দীপকে প্রিয়তীয় শহীদ মিনারে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্ব অনুভব করে। কিন্তু ফেরার পথে ক্ষুধার্ত, অবহেলিত শিশুদের কষ্ট দেখে তার মন খারাপ হয়। এটি অন্তুর অনুভূতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উভয় ক্ষেত্রেই অতীতের ত্যাগের ইতিহাস বর্তমানের মানবিক দায়িত্ববোধকে জাগিয়ে তোলে। অতএব, প্রিয়তির মন খারাপ হওয়ার বিষয়টি গল্পের সেই দিকটি নির্দেশ করে, যেখানে জাতির গৌরবময় ইতিহাসের পাশাপাশি মানুষের প্রতি মমতা ও সামাজিক দায়বদ্ধতার বোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। ঘ. ভাষা শহীদদের প্রতি প্রিয়তির মনোভাব পিতৃপুরুষের গল্প এর মূল চেতনাকেই প্রতিফলিত করেছে। মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর: উক্ত মন্তব্যটি যথার্থ, কারণ প্রিয়তির ভাষা শহীদদের প্রতি মনোভাব পিতৃপুরুষের গল্প এর মূল চেতনাকেই স্পষ্টভাবে প্রতিফলিত করে। পিতৃপুরুষের গল্প গল্পে অন্তু কাজল মামার কাছ থেকে ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের আত্মত্যাগের কথা জেনে গভীর শ্রদ্ধা ও গর্ব অনুভব করে। শহীদ মিনারে গিয়ে সে উপলব্ধি করে, মাতৃভাষা রক্ষার জন্য মানুষ নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছে। এই উপলব্ধিই গল্পের মূল চেতনা, নিজ জাতির ইতিহাস জানা, শহীদদের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং সেই চেতনা হৃদয়ে ধারণ করা। উদ্দীপকে প্রিয়তীয় ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। বাবার কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে তার মন গর্বে ভরে ওঠে। অর্থাৎ সে শুধু আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানায় না, বরং ভাষা শহীদদের ত্যাগের গুরুত্ব হৃদয় দিয়ে উপলব্ধি করে। অতএব বলা যায়, ভাষা শহীদদের প্রতি প্রিয়তির এই শ্রদ্ধা, গর্ব ও সচেতন মনোভাব পিতৃপুরুষের গল্প গল্পে তুলে ধরা জাতীয় চেতনা। ভাষা আন্দোলনের আদর্শ ও পূর্বপুরুষদের আত্মত্যাগ স্মরণ করার মূল ভাবনাকেই প্রতিফলিত করেছে।